আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র বা ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মোট দুটো সূত্র আছে। প্রথম সূত্রটা দেখো লিখে দেওয়া হয়েছে বোর্ডে। whenever there is a change of magnetic flux in the vicinity of a coil with respect to time an EMF is induced in the coil। অর্থাৎ একটি কয়েল একটি তারের কুণ্ডলীর কাছে যদি সময়ের সাপেক্ষে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটানো হয়, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন সময় সাপেক্ষে যদি ঘটানো হতেই থাকে, এই পরিবর্তনটা যদি স্থায়ী হয় তাহলে ওই কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং সেই কুণ্ডলীটা যদি বদ্ধ কুণ্ডলী হয় তাহলে কুণ্ডলীর মধ্যে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহ দেখা দেবে। এবং তুমি যদি কুণ্ডলীর সঙ্গে একটা গ্যালভানোমিটার যোগ করে রাখো, দেখা যাবে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হচ্ছে। একটা স্কিমেটিক পরীক্ষা করা যেতে পারে। একটা দণ্ডচুম্বক নেওয়া হয়েছে, দেখো সেই দণ্ডচুম্বকটাকে আমি যখন কয়েলের দিকে নিয়ে আসছি তখন গ্যালভানোমিটারের কাঁটা একদিকে ঘুরবে, আবার যখন কয়েল থেকে দূরে নিয়ে চলে যাব তখন আরেক দিকে ঘুরবে। তো ব্যাপারটা হচ্ছে যে যখন তার মানে ফ্লাক্সটা যে বৃদ্ধির সময় একদিকে কাঁটা ঘুরছে, অর্থাৎ যখন তুমি ওই উত্তর মেরুটা কয়েলের দিকে নিয়ে যাচ্ছ তখন একদিকে কাঁটা ঘুরছে, আর যখন ওই ম্যাগনেটটিকে যখন দূরে নিয়ে চলে যাচ্ছ তখন বিপরীত দিকে কাঁটা ঘুরছে। অর্থাৎ এইখানে কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে বলেই এই আবিষ্ট তড়িৎ প্রবাহ ঘটছে এবং গ্যালভানোমিটারের কাঁটা ঘোরাচ্ছে। অর্থাৎ এই যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হলো এর জন্য দায়ী তাহলে এই চুম্বকের গতি। এই চুম্বকের গতি আছে বলেই কিন্তু এই আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। যদি না থাকতো, যদি আবিষ্ট তড়িৎচালক বল যদি এই চুম্বকের আপাত গতি অর্থাৎ এই সাপেক্ষে অর্থাৎ কুণ্ডলী সাপেক্ষে যদি আপাত গতি না থাকতো তাহলে কোনো আবিষ্ট তড়িৎচালক বলও সৃষ্টি হতো না, তড়িৎ প্রবাহ আবিষ্ট তড়িৎ প্রবাহ আমরা দেখতে পেতাম না। এখানে ছবিতে দেখো লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক বা লাইন্স অফ ফোর্স চুম্বক বলরেখাগুলো আঁকা হয়েছে। তাহলে যত আমি কাছে নিয়ে আসবো দণ্ডচুম্বকটিকে শলাকার, তত বেশি সংখ্যক চুম্বক বলরেখা ওই কয়েলের মধ্যে দিয়ে পাস করবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ওই কয়েলের চারপাশের অঞ্চলে চুম্বক ক্ষেত্রটা স্ট্রঙ্গার হতে থাকবে। আবার যদি তুমি কয়েলের মধ্যে দিয়ে চুম্বকটিকে পার করে নিয়ে ওপাশে চলে যাও তাহলে আবার তখন চুম্বক ক্ষেত্রটা কয়েলের মধ্যে হ্রাস পেতে থাকবে। তাহলে অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আপাত গতি থাকলেই দণ্ডচুম্বকটি একটি তোমার আবিষ্ট তড়িৎচালক বল এই কয়েলের মধ্যে সৃষ্টি হবে এবং তার ফলেই আমরা কিন্তু আবিষ্ট তড়িৎ প্রবাহ পাব। এই নীতিটাকে ব্যবহার করেই কিন্তু বর্তমানে যে আমরা অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করি, এই যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু এই নীতিটাকেই ভরসা করে ইলেকট্রিক পাওয়ার জেনারেশন করা হয়। কুণ্ডলীর মধ্যে দিয়ে চুম্বক প্রবাহ বা চুম্বক বলরেখাগুলো কেমনভাবে যাচ্ছে একে দেখানো হয়েছে। এছাড়া আরেকটা কথা বলতে পারা যায়, সেটা হচ্ছে যে আমরা যখন মানে এর প্রথম সূত্রটা ফ্যারাডের মূলত হচ্ছে কোয়ালিটেটিভ, এর কোনো গাণিতিক রূপ নেই। অর্থাৎ আমরা জাস্ট ফ্যারাডের প্রথম সূত্রে বলেছিলেন যে হ্যাঁ এরকম কোনো কয়েলের চারপাশে যদি চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটে সেক্ষেত্রে কী ঘটবে না, সেক্ষেত্রে একটা আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হবে। আর দ্বিতীয় সূত্র একটা ছিল, দ্বিতীয় সূত্রটা যদি এইভাবে লেখা যায়, the induced EMF is directly proportional to the rate of change of magnetic flux through the coil। অর্থাৎ rate of change of magnetic flux। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স কি? ফ্লাক্স কথাটার মানে কি? ফ্লাক্স কথাটার মানে হচ্ছে কিছু প্রবাহ। ওয়াটার ফ্লাক্স হতে পারে, এয়ার ফ্লাক্স হতে পারে, অর্থাৎ কোনো জায়গা দিয়ে কোনো একটা প্রস্তুচ্ছেদের মধ্যে দিয়ে কোনো একটা জিনিস প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় ফ্লাক্স।
ম্যাগনেটিক ফ্লাক্সটা জেনারেলি ফাই দিয়ে লেখা হয়। তাহলে আমি যত ধরো ওই চুম্বকটাকে, দণ্ড চুম্বকটাকে কয়েলের দিকে নিয়ে আসছি, তত ফ্লাক্সের পরিমাণ তারে বাড়ছে, কারণ তত বেশি সংখ্যক চুম্বক বলরেখা ওই কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আমি যদি এই ফ্লাক্সের পরিবর্তনটাকে ডেল্টা ফাই দিয়ে লিখি, ডেল্টা ফাই বোঝানো লেখা হয় কেন? স্মল চেঞ্জ বোঝানোর জন্য। তাহলে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, আমরা কোনো কিছু যখন হার বার করি তখন, অর্থাৎ ডেল্টা টি হচ্ছে ক্ষুদ্র সময়, সেই সময়ে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ডেল্টা ফাই, তাহলে একক সময় চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে ডেল্টা টি। তাহলে ডেল্টা টিটা হচ্ছে ক্ষুদ্র সময়। এবার প্রশ্ন করতে পারো সেই ক্ষুদ্র ক্ষুদ্র কেন নেওয়া হচ্ছে না? ভাবো একটা জিনিস, খুব সহজেই বুঝতে পারবে যে আমি যখনই বার ম্যাগনেটটাকে যখন চুম্বক মানে এর দিকে, ওই কয়েলের দিকে যখন নিয়ে আসছি, তখন কি ঘটনা ঘটছে না, তখন আস্তে আস্তে ওই চুম্বক ক্ষেত্রটা স্ট্রং থেকে স্ট্রঙ্গার হচ্ছে এবং হতেই থাকছে। তাহলে আমি কতটা চেঞ্জকে হিসেবের মধ্যে নেব আমি, এবং এই চেঞ্জটা কিন্তু লিনিয়ারলি বাড়ছে না, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মানটা কিন্তু সমানুপাতিকভাবে বাড়ছে না। আমরা তাই জন্যে অল্প চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হলো, অল্প পরিমাণ সময়ে চুম্বকটি অল্প পরিমাণ রাস্তায় এগোলো, এবং সেই অল্প পরিমাণ চুম্বক ক্ষেত্রের পরিবর্তনটাই ডেল্টা ফাই, এবং ডেল্টা টি সময় সেই পরিবর্তনটা হয়েছে। তাহলে চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের হার হচ্ছে ডেল্টা ফাই বাই ডেল্টা টি। আমরা তো এইটাই মানে যখন কোনো কিছুর হার বার করি তখন এইভাবেই বার করি, অর্থাৎ ধরো 10 সেকেন্ডে তোমার বেগের পরিবর্তন তুমি বার করেছো হয়তো 5 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন 5/10 মানে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণ হচ্ছে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এইখানেও আমরা একটা উদাহরণ হিসেবে দেখিয়েছি যে এফ ইকুয়াল টু ডেল পি ডেল টি, পি হচ্ছে মোমেন্টাম। তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র ক্লাস 9-এর একদম প্রথম দিকে পড়া যে ভরবেগ পরিবর্তনের হারের সঙ্গে প্রযুক্ত বল সমানুপাতিক। আমি ধরো সমান ধরে নিলাম, কারণ আমি পরবর্তীকালে এফ ইকুয়াল টু এম এফ প্রপোর্শনাল টু এম এ ছিল প্রথমে, তারপরে এফ ইকুয়াল টু এম এ টাকে আমরা তার মানে ঘুরিয়ে লিখতে পারি ডেল পি ডেল টি, অর্থাৎ ডেল পি ডেল টি হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এটা তোমরা দ্বাদশ শ্রেণীতে শিখবে। অ্যাকচুয়ালি দিস ইজ ক্যালকুলাস নোটেশন, ক্যালকুলাস বলে একটি টপিক শিখবে। সেইখানে যখন এই ডেল্টা ভ্যালুগুলো প্রায় টেন্স টু জিরো হয়ে যায়, ইনফাইনাইটিসিমাল হয়ে যায়, ইনফাইনাইটিসিমাল মানে হচ্ছে ইনফাইনাইটলি স্মল, তারা তখন যখন অত ছোট হয়ে যায় তখন এদের ডেল বলে আর লেখা হয় না, ডিপি লেখা হয়। ডিপি কথাটার মানে হচ্ছে ডি ইন্টু পি নয়, ডিপি মানে হচ্ছে ইনফাইনাইটলি স্মল চেঞ্জ অফ মোমেন্টাম, বা খুব মানে অসীম পরিমাণ, খুব বলা উচিতই নয়, অসীম পরিমাণ ক্ষুদ্র পরিমাণ, অসীম পরিমাণ ক্ষুদ্র পরিমাণ কিসের পরিবর্তন না ভরবেগের পরিবর্তন। তেমনি করে ডেল ফাই ডেল টিটাও আমরা ওইভাবে ডিফাই ডিটি লিখতে পারি ফ্যারাডেজ ল এর জন্য। তাহলে ডিফাই ডিটিটা হবে তাহলে অসীম পরিমাণ ক্ষুদ্র পরিমাণ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ডিটি পরিমাণ সময়ের মধ্যে, অর্থাৎ ডিটি পরিমাণ সময়ে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে ডিফাই, তাহলে একক সময়ে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে ডিফাই ডিটি। তাহলে এই চুম্বক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ বলা হয়, বাংলা বইতে দেখবে কোথাও কোথাও চুম্বক প্রবাহ কথাটা ব্যবহার করা হয়, তার চেয়ে চুম্বক ফ্লাক্সটা অনেক বেশি ভালো আর কি ব্যবহারের জন্য। সেটা আমরা ডিফাই ডিটি লিখতে পারি, ই ইজ প্রপোর্শনাল টু ডিফাই ডিটি, অর্থাৎ যত বেশি এই চেঞ্জের হারটা যত বেশি হবে তত ইটা অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলটা বেশি হবে। হারটা বাড়াতে গেলে কী করতে হবে না, তুমি ওই দণ্ডচুম্বকটাকেই ধরো নিয়ে আসছো, দণ্ডচুম্বকটাকে আরও দ্রুত নিয়ে আসছো, যত দ্রুত নিয়ে আসবে তত কিন্তু তোমার তার মানে ডিফাই ডিটিটা তত বেশি হবে বা ডেল ফাই ডেল টিটা তত বড় হবে, অর্থাৎ চুম্বক প্রবাহটা তত দ্রুত পরিবর্তিত হচ্ছে। কতটা পরিবর্তিত হচ্ছে সেটার থেকেও বড় কথা হচ্ছে যত কম সময় সেই পরিবর্তনটা হবে তাহলে পরিবর্তনের হার তার মানে তত বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যত দ্রুত ওই চুম্বকটাকে আমি নিয়ে আসবো, বা ঘুরিয়ে বলতে পারলে যে বহিস্থ চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের হার যত দ্রুত হবে তত কিন্তু আমার ওই এটা অর্থাৎ তোমার
দেখো এখানে আবার কয়েলটি আঁকা হয়েছে, ওই চুম্বকটিকে কয়েলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। চুম্বকটিকে কয়েলের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা যাক ওই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে কয়েলের মধ্যে ওই দিকে হচ্ছে, তাহলে উল্টো দিকে যখন নিয়ে যাব তাহলে তোমার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ ঘটবে। অর্থাৎ কয়েলের দিকে যখন অ্যাপ্রোচ করছে চুম্বকটা তখন যেদিকে প্রবাহিত হবে, কয়েলের দিক থেকে যখন চলে যাচ্ছে তখন তার বিপরীত দিকে চুম্বক তোমার বিপরীত দিকে আবিষ্ট তড়িৎ প্রবাহটার অভিমুখটা তার উল্টো দিকে হবে। আর এছাড়া আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আরেকটি সূত্র থাকে আর কি, সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রটা ফ্যারাডের সূত্র নয়, ফ্যারাডে দেননি। লেঞ্জ বলেছিলেন যে যে যখন এই চুম্বকটিকে কোনো কয়েলের দিকে নিয়ে যাওয়া হবে আবিষ্ট তড়িৎচলক বল তো উৎপন্ন হচ্ছে, কিন্তু সেই আবিষ্ট তড়িৎচলক বলের অভিমুখটা এমন হবে যাতে সে তার সৃষ্টির কারণকেই বাধা দেবে। সেটা কীরকম ব্যাপারটা না, অর্থাৎ ধরো এই চুম্বকটিকে যখন নিয়ে আসা হচ্ছে কয়েলের কাছে তখন তো আবিষ্ট তড়িৎচালক বল কাজ করছে, আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে এবং আবিষ্ট তড়িৎচালক বলের জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে। এই তড়িৎ প্রবাহের ফলে এই যে তড়িৎ প্রবাহ একটা সার্কুলার কয়েলে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে, আমরা অলরেডি জানি, এই যে ছবিতে দেখছো সলিনয়েড একটা দণ্ড চুম্বকের মতো কাজ করে, আর একটা দিক নর্থ একটা দিক সাউথ, তার মানে একটা কয়েলে কারেন্ট ক্যারিং কয়েলের একটা দিক নর্থ একটা দিক সাউথ। তাহলে এই যে ছবিটা দেখাচ্ছি, অর্থাৎ দেখো এইদিকে কারেন্ট ফ্লো করলে একদম উপরের ছবিটায় দেখো যেদিকে নর্থ পোলটা আসছে সেই দিকটাই নর্থ পোল হয়েছে, আর দ্বিতীয় ছবিটা যখন নর্থ পোল আমি দূরে নিয়ে চলে যাচ্ছি, অর্থাৎ ম্যাগনেটটাকে যখন দূরে নিয়ে চলে যাচ্ছি তখন এই দিকটা সাউথ পোল হয়েছে। অর্থাৎ নর্থ পোলকে যখন কয়েলের কাছে নিয়ে যাচ্ছি তখন সেই এন্ডে নর্থ পোল, অর্থাৎ সেই নর্থ পোলটাকে আসতে সে বাধা দেবে, এবং ওই যখন সাউথ পোল নর্থ পোলটাকে যখন দূরে নিয়ে চলে যাচ্ছি, ম্যাগনেটটাকে যখন দূরে নিয়ে চলে যাচ্ছি তখন কি দাঁড়াচ্ছে, তখন যেটা দাঁড়াচ্ছে তখন হচ্ছে তোমার ওই দিকে সাউথ পোল হবে, অর্থাৎ তখন ও বার ম্যাগনেটটাকে অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ যেতে দেবে না। ফলে তার মানে ব্যাপারটা কিরম দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে যে অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহ যে কারণে হচ্ছে, অর্থাৎ চুম্বকের আপেক্ষিক গতির জন্য হচ্ছে, তাহলে চুম্বকের আপেক্ষিক গতিটাকে বাধা দিলে আবিষ্ট তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হবে। তার মানে লেঞ্জের সূত্র বলছে যে যখন আমরা কোনো মানে আবিষ্ট তড়িৎচালক বলে অভিমুখটা জন্য এমন হবে আর কি, যাতে করে সে তার সৃষ্টির কারণ অর্থাৎ এই চুম্বকের যে গতি সেই গতিটাকেই বাধা দেবে। অর্থাৎ চুম্বক যদি আসতে চায় তখন তাকে আসতে দেবে না, আবার যদি ফেরত যেতে চায় তখন তাকে ফেরত যেতেও দেবে না।